আজকে বলবো সদাশিবের দৌড়োদৌড়ি কাণ্ড। এটা বেশ বড় গল্প হতে পারে, আমি দুটো ভাগে ভাগ করে বলবো। সদাশিবের দৌড়োদৌড়ি কাণ্ড। শিবাজির বাবা শাহাজি ভোসলে ছিলেন বিজাপুর রাজ্যের একজন মনসবদার। তাকে বিজাপুর দরবারে থাকতে হতো। সুলতান যখন যেখানে যেতে হুকুম করতেন তখন দলবল নিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে হতো। পুনা ছিল শাহাজির খাস জায়গির, কিন্তু পুনায় তিনি বেশি থাকতে পারতেন না। শিবাজি তার মা জিজাবাইকে নিয়ে পুনায় থাকতেন। বাপের সঙ্গে ছেলের দেখা সাক্ষাৎ হতো না। এই কারণে শিবাজি পিতৃশাসনের বাইরে স্বাধীনভাবে মানুষ হয়ে উঠেছিলেন। বড় হয়ে শিবাজি যখন বিজাপুর দুর্গগুলো একে একে দখল করতে আরম্ভ করলেন, তখন সুলতান মোহাম্মদ আলী শাহ শাহাজিকে ডেকে বললেন, এ কীরকম কথা? তুমি আমার মনসবদার, আর তোমার ছেলে আমার দুর্গ কেড়ে নিচ্ছে। তুমি ছেলেকে শাসন করতে পারো না? শাহাজি বললেন, হজরত, আমার ছেলে বড় দুষ্টু। আমি তাকে ত্যায্য পুত্র করেছি। সে আমার শাসন মানে না। আপনি তাকে শাসন করুন। সুলতান মনে মনে অসন্তুষ্ট হলেন। তার একবার ইচ্ছে হলো শাহাজিকে হুকুম করেন, তুমি আমার পক্ষ থেকে সৈন্য নিয়ে ছেলের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু তাদের বিপদ আছে। শাহাজি যদি যুদ্ধ করতে গিয়ে দলবল নিয়ে ছেলের সঙ্গে মিলে যান, তাহলে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে। সুলতান বলল, আচ্ছা, তোমার ছেলেকে আমিই শাসন করব। তুমি যাও। সেনাপতি মুস্তাফা খাঁকে জিঞ্জি দুর্গ অবরোধ করতে পাঠাচ্ছি। তুমি তোমার সৈন্য নিয়ে তার সঙ্গে যোগ দাও। জিঞ্জি দুর্গ বিজাপুরের দক্ষিণে, আর পুনা বিজাপুরের উত্তরে। পুনা থেকে জিঞ্জি প্রায় 300 ক্রোশ দূরে। শাহাজি জিঞ্জি চলে গেলেন। তারপর আদিল শাহ শিবাজিকে দমন করবার অনেক চেষ্টা করলেন। শেষ পর্যন্ত 7,000 সৈন্য পাঠালেন। ওই 7,000 সৈন্যের কি দশা হলো তা আমরা জানি। বিজাপুরের 7,000 সৈন্য বারুদের বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাবার পর তোরনা দুর্গে সারাদিন খুব আনন্দ উৎসব চলল। শত্রু নিপাত হয়েছে। এখন আর দশরার দিন যুদ্ধযাত্রা করবার দরকার নেই। বিনা যুদ্ধে শত্রুকে ঘায়েল করেছে শিবাজি। কিন্তু তবু আনন্দ উৎসবের মধ্যেও শিবাজির মনে একটা দুশ্চিন্তা আনাগোনা করছে। এই সেনানিপাতের খবর যখন বিজাপুর দরবারে পৌঁছবে, তখন সুলতান কি করবেন? শিবাজিকে শাসন করার ক্ষমতা তার নেই, কিন্তু শিবাজির বাবা শাহজি তার হাতের মুঠোর মধ্যে। রাগের জ্বালায় সুলতান যদি শাহজিকে হত্যা করেন? পরদিন বিকেলবেলা শিবাজি বন্ধুদের নিয়ে পরামর্শ করতে বসলেন। বন্ধুদের মধ্যে তানাজি, জেসাজি আর বাজি পসলকার। মা জিজাবাইও বসে মন্ত্রণা শুনছেন। ছেলেদের মন্ত্রণার সময় জিজাবাই প্রায়ই উপস্থিত থাকেন। হাজার হোক, ওরা ছেলে মানুষ, যদি কাঁচা কাজ করে ফেলে তাই তিনি নজর রাখেন। কিন্তু নিতান্ত দরকার না হলে কথা বলেন না। সদাশিব সেদিন মন্ত্রণা সভায় ছিল না। সারাদিন হৈ হৈ করার পর সে আস্তাবলে গিয়ে নিজের ঘোড়াকে দলাই মলাই করছিল। ঘোড়াটি এই কয় মাসে খেয়ে দিয়ে বেশ মোটা তাজা হয়েছে। সদাশিব! কে ডাকছে? তানাজির মোটা ভরাট গলা। সদাশিব তাড়াতাড়ি আস্তাবল থেকে বেরিয়ে ওপর দিকে তাকালো। ছাদের আলসের কাছে দাঁড়িয়ে তানাজি হাতছানি দিয়ে তাকে ডাকছেন। সদাশিব ঘোড়ার দলাই মলাই ছেড়ে তক্ষণি ওপরে উঠে এলো। নিশ্চয়ই গুরুতর ব্যাপার। ছাদের মাঝখানে সভা বসেছে। শিবাজি কথা বলছেন আর সকলে বসে শুনছে। সদাশিব চুপি চুপি গিয়ে শিবাজির পেছনে বসল। শিবাজি বলছেন, বিজাপুরে খবর পৌঁছতে অন্তত 4-5 দিন লাগবে। একবার খবর পৌঁছলে চারিদিকে হৈ হৈ পড়ে যাবে। তখন সুলতান কি করবেন কিচ্ছু বলা যায় না। তাই খবরটা সুলতানের কাছে পৌঁছানোর আগেই বাবার কাছে পৌঁছানো দরকার। তারপর খবর পেয়ে তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। বাজি পসলকার বললেন, ঠিক কথা। আগে খবর পেলে শাহাজি পুনায় পালিয়ে আসতে পারেন।
তখন আর সুলতান তার নাগাল পাবেন না। শিবাজি বললেন, হ্যাঁ, কিন্তু বাবা বিজাপুরে উপস্থিত না থাকতে পারেন। হয়তো সুলতানের হুকুমে তাকে অন্য কোথাও যেতে হয়েছে। তিনি যেখানেই থাকুন তার কাছে খবর যাওয়া চাই। এখন কথা হচ্ছে, কে যাবে খবর নিয়ে? শত্রুর রাজধানীতে যাওয়া মানে প্রাণ হাতে করে যাওয়া। ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। তাই এমন লোককে পাঠাতে হবে যে চতুর এবং সাহসী, যার ধরা পড়ার সম্ভাবনা কম। কে যাবে? বাজি পসলকার বললেন, তুমি যাকে হুকুম করবে সেই যাবে। তানাজি বললেন, শিব্বাহ, আমাকে হুকুম করো, আমি যাব। শিবাজি হেসে বললেন, তোমাকে দিয়ে হবে না। তুমি শিবাজির বন্ধু, এ কথা অনেকেই জানে। তোমার চেহারাটাও এমন যে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তুমি গেলে ধরা পড়বার ভয় বড় বেশি। তবে কাকে পাঠাতে চাও? শিবাজি হাত বাড়িয়ে সদাশিবকে সামনে টেনে আনলেন। বললেন, এই ছেলেটাকেই পাঠাতে চাই। ওর যে বুদ্ধি আছে, সাহস আছে, সে পরিচয়ও দিয়েছে। উপরন্তু ওকে আমার দলের লোক বলে এখনও কেউ চেনে না। শত্রুপক্ষের যারা ওকে দেখেছিল তারা কেউ বেঁচে নেই। সুতরাং ওকে পাঠানোই সবচেয়ে নিরাপদ। সকলে নীরব রইলেন। শিবাজির দূত নির্বাচন যে ঠিক হয়েছে তাতে সন্দেহ নেই। কেবল জিজাবাই একটু আপত্তি তুললেন। সদাশিব বড্ড ছেলে মানুষ, ও কি পারবে অত দূর যেতে যদি রাস্তা ভুলে যায়? শিবাজি হেসে বললেন, সদাশিব রাস্তা ভুলবার ছেলে নয়। কি বলিস সদাশিব? সদাশিব লজ্জিত হয়ে বলল, না, রাস্তা ভুলব না। আমি দেখতে ছোট বটে, কিন্তু 18 বছর বয়স হয়েছে। যেখানে যেতে বলবে আমি যেতে পারবো। কোনো রাস্তা দিয়ে যেতে হবে আমাকে দেখিয়ে দাও, আমি ঠিক বিজাপুরে গিয়ে পৌঁছব। শিবাজি বললেন, রাস্তা তোকে দেখিয়ে দেবো। ঘোড়ায় চড়ে যেতে হবে, যত শিগগিরই পারিস পৌঁছতে হবে। সদাশিব বলল, আমার ঘোড়া খেয়ে দিয়ে বেশ মোটা হয়েছে, সে আমাকে যতদূর বলো নিয়ে যেতে পারবে। শিবাজি মাথা নেড়ে বললেন, তোর ঘোড়া পারবে না। রাস্তায় অনেক নদী পার হতে হবে। তোর ঘোড়া সাঁতার কাটতে পারবে না, টুপ করে ডুবে যাবে। আমার একটা ঘোড়া আছে, তার নাম সিন্ধু ঘটক। সেই ঘোড়ায় চড়ে তুই যাবি। 3 মণ বোঝা ঘাড়ে করে সে কৃষ্ণা গোদাবরী পার হতে পারে। সদাশিব সিন্ধু ঘটককে চিনত। আস্থা বলে শিবাজির খাস ঘোড়া 10-12টা, তার মধ্যে সিন্ধু ঘটক একটা। গোলগাল নাদা পেট ঘোড়া, বেশি জোরে দৌড়তে পারে না, কিন্তু ভারী মজবুত। সদাশিব উৎসাহিত হয়ে উঠল। শিবাজির খাস ঘোড়ায় চড়ে সে যাবে, কত বড় সম্মান! সে লাফিয়ে উঠে বলল, তাহলে এখনই বেরিয়ে পড়ি না কেন? শিবাজি আকাশের দিকে তাকালেন। সূর্য অস্ত যাচ্ছে। তিনি বললেন, আজ আর হবে না। কাল ভোরবেলায় তুই বেরোবি। তোকে বিজাপুরের রাস্তায় পৌঁছে দিয়ে আসবো। কিন্তু একটা কথা, বাবা তোকে চেনেন না। যদি তোর কথায় বিশ্বাস না করেন। নিজাবাই নিজের হাত থেকে একটা তামার কবচ খুলে দিয়ে সদাশিবের হাতে দিয়ে বললেন, এই কবচ তাকে দেখাস, তিনি চিনতে পারবেন। তোরও কবচ ধারণ করলে মঙ্গল হবে, ওতে মা ভবানীর ফুল আছে। পরদিন যখন সূর্য ওঠেনি, সবেমাত্র পূর্ব দিক ফর্সা হয়েছে, এমন সময় সদাশিব ঘোড়ায় চড়ে দুর্গ থেকে বেরোল। সঙ্গে আছেন শিবাজি আর তানাজি। সদাশিবের গায়ে ফর্সা জামা কাপড়, পায়ে জুতো। জিজাবাই তার চোখে কাজল পরিয়ে দিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন। সদাশিবকে আর চেনা যায় না। 3 দিন আগে যে ছেলেটা ছেঁড়া জামা কাপড় পরে ছাগল চড়াতে বেরিয়েছিল, কে বলবে সেই ছেলেটা? শিবাজি আর তানাজি আগে আগে ঘোড়া চালিয়ে চললেন। পিছনে নাদুস নুদুস ঘোড়ার পিঠে সদাশিব। তার সঙ্গে অস্ত্রশস্ত্র ঢাল তলোয়ার কিছুই নেই। শুধু আছে কোমরে গোজা একটা ছোট্ট ছুরি আর একটা খাবার ভরা ছালা। তাছাড়া ট্যাকে আছে গন্ডা কয়েক তামার পয়সা। তখনকার দিনে একলা মানুষের বেশি টাকা কড়ি নিয়ে রাস্তায় চলা নিরাপদ ছিল না। সবাই চোর, সবাই ডাকাত। শিবাজি তাই সদাশিবকে এমনভাবে পাঠাচ্ছেন যেন কেউ তাকে বিরক্ত না করে।
ন্যাংটার নেই বাটপারের ভয়। 3 দিন আগে তোরনা দুর্গের পশ্চিমে কোণের যে গিরিশঙ্কর দিয়ে বিজাপুরি ফৌজ এসেছিল, সেই গিরিপথ দিয়ে শিবাজি আর তানাজি সদাশিবকে রাস্তা দেখিয়ে নিয়ে চললেন। ক্রমে সকাল হলো, চারদিকের শিশির ভেজা আলোয় ঝলমল করে উঠল। সদাশিব দেখল পাথর ছড়ানো রাস্তার ওপর তখনও কামান বোঝাই গরুর গাড়ির চাকার দাগ রয়েছে। মানুষগুলো নেই, কিন্তু চাকার দাগ রয়েছে। 7,000 মানুষের মধ্যে একটাও কি বেঁচে নেই? হয়তো 2-4 জন আছে, প্রাণ নিয়ে পালিয়েছে। কোথায় পালিয়েছে কে জানে। পাহাড়ের এলাকা পেরিয়ে অপেক্ষাকৃত সমতল জায়গায় পৌঁছতে বেলা প্রায় দুপুর হলো। এখান থেকে দক্ষিণ দিকে সড়ক গিয়েছে। খুব ভালো রাস্তা নয়, তবু রাস্তা, ঘোড়ার পিঠে যাওয়ার অসুবিধা নেই। শিবাজি সামনের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এই রাস্তা বিজাপুরে গিয়েছে। রাস্তার পাশে মাঝে মাঝে গ্রাম আছে, রাত্রিরে গ্রামে থাকবি, কিন্তু যেখানে বেশি মানুষের ভিড় সেখানে যাবি না। বিজাপুর শহরে পৌঁছতে 5-6 দিন লাগবে। সেখানে কাজ সেরেই ফিরে আসবি। রাস্তা চিনে ফিরে আসতে পারবি তো? সদাশিব বলল, পারবো। যা যা বলে দিয়েছি মনে আছে? আছে। আচ্ছা, তাহলে এবার বেরিয়ে পড়। জয় ভবানী, জয় ভবানী বলে সদাশিব ঘোড়া চালালো। শিবাজি আর তানাজি ঘোড়ার পিঠে বসে চেয়ে রইলেন। সদাশিবের ঘোড়া যখন অনেক দূরে চলে গেল, তখন তারা ঘোড়ার মুখ ফিরিয়ে আবার তোরনা দুর্গে ফিরে চললেন। সদাশিব চলেছে। এখন সে একলা, গুরুতর কাজের ভার তার মাথায়, কিন্তু তার মনে ভয় হলো না। বরং সে এইভাবে উদ্দীপনা অনুভব করতে লাগলো যে এখন থেকে যা কিছু করবার সে নিজের বুদ্ধিতেই করবে। ঘোড়াটা দুলকি চালে চলছে, খুব জোরেও নয়, খুব আস্তেও নয়। এই চালে চললে দিনে অন্তত 15-16 ক্রোশ যাওয়া যাবে। সিন্ধুঘটকের পিঠটি বেশ চৌড়স, মনে হয় যেন সিংহাসনে বসে আছে, আর মেজাজও বেশ ঠান্ডা। সদাশিব মনের আনন্দে চলল। সূর্য মাথার ওপর উঠে পশ্চিমে হেলে পড়ল। সদাশিব মনের আনন্দে খিদা তেষ্টার কথা ভুলে গেছে, কিন্তু সিন্ধুঘটক ভোলেনি। প্রায় 2 ঘড়ি চলবার পর এক জায়গায় এসে সে দাঁড়িয়ে পড়ল। রাস্তার ডান দিক থেকে ঝর্ণার জল এসে রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কাকচক্ষু জল, জলের তলায় বালি তকতক করছে। সিন্ধুঘটক জলের কিনারায় দাঁড়িয়ে ঘাড় নিচু করে চো চো শব্দে জল খেতে লাগল। সদাশিবের মনে পড়ল এখনো খাওয়া হয়নি। সে ঘোড়ার পিঠ থেকে নামল, ঘোড়া ছেড়ে দিয়ে খাবারের থলিটা নিয়ে রাস্তার ধারে একটি পাথরের উপর গিয়ে বসল। জিজাবাই অনেক খাবার দিয়েছেন, ঘিয়ে ভাজা, জোয়ারির রুটি, ছোলার ডালের ঝাল তরকারি, মতিচুরের লাড্ডু, আরও কত কী। এমন সব জিনিস দিয়েছেন যা 2-1 দিনে নষ্ট হয়ে যাবে না। খাওয়া শেষ করে সদাশিব দেখল থলির একটা কোণও খালি হয়নি। সে উঠে বলল, আজলা ভরে ঝর্ণার জল খেয়ে সিন্ধুঘটককে ডাকল। সিন্ধুঘটক ইতিমধ্যে রাস্তার ধার থেকে বেশ খানিকটা ঘাস খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। সদাশিব তার পিঠে উঠে বসল। দুজনে ঝর্ণার আধটু জল পার হয়ে দুলকি চালে চলল। রাস্তার লোক চলাচল নেই। রাস্তার মাঝে মাঝে লোকালয়ের চিহ্ন পাওয়া যায়। 2-4টে মাটির ঘর যেন ভয় পেয়ে একত্রে জড়ো হয়েছে, কিন্তু ঘরগুলি শূন্য, একটিতেও মানুষ নেই। কয়েকদিন আগে বিজাপুরি ফৌজ এদিক দিয়ে গিয়েছিল, তাদেরই ভয়ে মানুষগুলো পালিয়েছে, এখনও ফিরে আসেনি। সদাশিব চলেছে। ক্রমে সূর্য যখন পশ্চিম দিকের পাহাড় চূড়া ছুঁয়েছে, তখন সে এক নদীর ধারে এসে পৌঁছল। বেশ বড় নদী, এপার ওপারে প্রায় 200 গজ। সদাশিব আন্দাজ করল এই নীরা নদী। নীরা নদী সহ্যাদ্রির থেকে বেরিয়ে আরও পূর্ব দিকে ভীমা নদীর সঙ্গে মিশেছে। নদীর কিনারে রাস্তার ধারে গ্রাম রয়েছে, কিন্তু গ্রামে মানুষ নেই। ঘাটের কাছে একটা নৌকো আধ ডুবন্ত অবস্থায় কানা জাগিয়ে আছে, বোধহয় খেয়ার নৌকো। এইখানে নদী পার হতে হবে, কারণ রাস্তাটা এইখানে নদীতে ডুব দিয়ে ওপারে গিয়ে উঠেছে। সদাশিব ঠিক করল আজ রাত্রিটা এইখানেই কাটাবে।
অনেক শূন্য ঘর পড়ে রয়েছে। একটা ঘরে রাত কাটিয়ে ভোর হতে না হতে আবার যাত্রা শুরু করবে। এই সময় সিন্ধুঘটক ঘাড় উঁচু করে একবার চিহি শব্দ করল। একটা ঘোড়া আরেকটার ঘোড়ার গন্ধ পেলে যেরকম শব্দ করে সেই রকম। সদাশিব চারদিকে তাকালো, কিন্তু ঘোড়া বা মানুষ কাউকে দেখতে পেল না। সে তখন ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাজ ধরে গ্রামের মধ্যে ঢুকল। সব শুদ্ধ 20-25টা মেটে ঘর, একটা গরু বাছুরের গোয়াল, আর কিচ্ছু নেই। সব ঘরের দরজা খোলা। সদাশিব কয়েকটা ঘরে উঁকি মেরে দেখল ভেতরে কিচ্ছু নেই। গ্রামবাসীরা সব কিছু নিয়ে পালিয়েছে। গোয়ালে উঁকি মেরে সদাশিব আশ্চর্য হয়ে গেল। একটা ঘোড়া বাঁধা রয়েছে, মেহেদি রঙের বড় ঘোড়া, পাহাড়ি ঘোড়া নয়। এই ঘোড়া এখানে কোথা থেকে এলো? ঘোড়াটা সদাশিবকে দেখে কান খাড়া করে নাকের মধ্যে শব্দ করল। সিন্ধুঘটক তার উত্তর দিল। সদাশিব দেখল ঘোড়াটার সামনের ডান পায়ের হাঁটুতে ন্যাকড়ার ফেটটা বাঁধা রয়েছে। সে নড়তে চড়তে খোঁড়াচ্ছে। সদাশিব আস্তে আস্তে গোয়াল ঘরের সামনে থেকে সরে এলো। ঘোড়ার মালিক নিশ্চয়ই এই গ্রামের মধ্যে আছে, কিন্তু বেশি দিন নয়, আজই এখানে এসেছে। কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সামনে আসছে না কেন? তবে কি চোর ডাকাত? সূর্য অস্ত গিয়েছে। আকাশের মাঝখানে আধখানা চাঁদ নিজেকে স্পষ্ট করে তুলেছে। সদাশিব গ্রামের সামনে দিয়ে ফিরে এলো। একটি বড় কুঁড়ে ঘর, বোধহয় গায়ের পাটিলের ঘর। তার দরজায় হুড়কো আছে, ভেতর থেকে বন্ধ করা যায়। সদাশিব ঠিক করল এই ঘরেই রাত কাটাবে। ঘরের সামনে খানিকটা খোলা মাঠ, তাতে বেশ বড় বড় ঘাস গুজিয়েছে। সিন্ধুঘটক ওই মাঠে চড়বে। সদাশিব সিন্ধুঘটকের মুখ থেকে লাগাম খুলে নিল, পিঠ থেকে কম্বল খুলে ঘরের মধ্যে রাখল। এই কম্বলটা হবে তার বিছানা। তারপর সে ঘরের দোরে বসে থলি নিয়ে রাত্রির খাওয়া খেতে বসল। কিন্তু তার মনে অস্বস্তি লেগে আছে। গোয়ালে বাঁধা ঘোড়ার মালিক কে? এখানে লুকিয়ে আছে কেন? ঘোড়া বেঁধে রেখে যদি চলে গিয়ে থাকে? না, তা সম্ভব না। এই কুঁড়ে ঘরগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ঘোড়া ফেলে কেউ চলে যায় না। একটা ঘোড়া যখন, মানুষও নিশ্চয়ই একটা। কিন্তু লুকিয়ে আছে কেন? সদাশিবকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে আছে? ইতিমধ্যে জ্যোৎস্না ফুটেছে। নীলাভ কুয়াশার মতো ঝাপসা আলোয় চারদিক আচ্ছন্ন। সদাশিব খাওয়া সেরে নদীর ধারে গিয়ে জল খেয়ে এলো। কোথাও জনমানুষের সারা শব্দ নেই। সিন্ধুঘটক নিশ্চিন্ত মনে ঘাস খাচ্ছে। সদাশিব দোরের হুড়কো লাগিয়ে শুয়ে পড়ল। একটা মানুষ যদি থাকেই, তাতে ভয় কি? সদাশিবের কাছে ছুরি আছে। সেই ছুরিটা কোমর থেকে বার করে মাথার পাশে নিয়ে শুল। কাল ভোরেই উঠে নদী পার হতে হবে। অনেক রাত্রে সিন্ধুঘটকের নাক ঝাড়ার শব্দে সদাশিবের ঘুম ভেঙে গেল। দরজার পাশে ছোট্ট ঘুলঘুলি, তাই দিয়ে সে বাইরে উঁকি মারল। তখনও চাঁদ অস্ত যায়নি, কিন্তু অস্ত যেতে বেশি দেরিও নেই। সিন্ধুঘটক ঘাস খেয়ে পেট ভরিয়ে মাঠের মাঝখানে বসে আছে। একটা লোক ঘোড়াটার লাগাম ধরে তার কাছে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় সদাশিব লোকটার মুখ দেখতে পেল। মুখে দাড়ি। লোকটা আঙ্গুলে তুড়ি দিয়ে মুখে চুকচুক শব্দ করল, কিন্তু সিন্ধুঘটক উঠল না, আবার নাক ঝাড়া দিল। লোকটা সন্তর্পণে চারদিকে তাকিয়ে সিন্ধুঘটকের কোমরে আস্তে একটা লাথি মারল, যাতে সে উঠে দাঁড়ায়। সিন্ধুঘটক কিন্তু উঠল না। মুহূর্তের মধ্যে সদাশিব সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। লোকটা কে, কেন এখানে লুকিয়ে আছে, তার ঘোড়া কেন খোঁড়া, কিছুই বুঝতে বাকি রইল না। সে গুলগুলি দিয়ে গলা বাড়িয়ে মুখে বিকট শব্দ করল, হর হুম কটকাট হুক হুক। লোকটা চমকে উঠে এক লাফে নিজের ঘোড়ার পিঠে উঠে বসলো, তারপর ন্যাংচাতে পালালো। সদাশিব তখন খুরকো খুলে বাইরে এলো। দেখলো ঘোড়সওয়ার নদীর দিকে যাচ্ছে। তারপর ছপাত সব শব্দ হলো, ঘোড়া নদী পার হচ্ছে। সদাশিব ঘরে ফিরে এসে আবার দরজায় হুড়কো লাগালো।
লোকটা মুসলমান। বিজাপুরে যে ফৌজ তোরণ আক্রমণ করতে এসেছিল, লোকটা সেই দলে ছিল, ঘোড়াটাও ছিল। কোনো রকমে এদের দুজনেরই প্রাণ বেঁচে যায়, কেবল ঘোড়াটার হাঁটু জখম হয়। তখন ঘোড়ায় চড়ে লোকটা বিজাপুরে খবর দিতে যাচ্ছে, পাছে শিবাজির এলাকায় ধরা পড়ে, তাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। সদাশিব ঠিক করলো যেমন করে হোক এই লোকটার আগে তাকে বিজাপুরে পৌঁছতে হবে, কিন্তু আজ রাত্রেই তাকে তাড়া করবার দরকার নেই। ঘোড়ায় চড়ায় সে আর কত দূর যাবে। সদাশিব আবার কম্বলের উপর শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, লোকটা বোধ হয় সিন্ধু ঘটককে চুরি করবার মতলবে ছিল। ভাগ্যিস ঠিক সময় তার ঘুম ভেঙে গিয়েছিল, নইলে সকালবেলা উঠে দেখত সিন্ধু ঘটক অদৃশ্য হয়েছে, তার বদলে ঘোড়াটা দাঁড়িয়ে আছে।